বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা। ক্ষতবিক্ষত গাজায় এখনো পর্যন্ত 808 জন প্যালেস্তানির মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলের শেলে গাজায় রাষ্ট্রসংঘের একটি স্কুলে আশ্রয় নেওয়া 15 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। গাজায় ইসরায়েলি হামলায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা। ক্ষতবিক্ষত গাজায় এখনও পর্যন্ত 808 জন প্যালেস্তাইনির মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষ অধিগৃহীত ওয়েস্ট ব্যাংক ও জেরুজালেমে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের শেলে গাজায় রাষ্ট্রসংঘের একটি স্কুলে আশ্রয় নেওয়া 15 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। আসছে সপ্তাহে ঈদের কথা মাথায় রেখে ইসরায়েল ও হামাস সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হবে বলে আশা করছেন মধ্যস্থতাকারীরা। ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার না করলেও যুদ্ধবিরতিতে উদ্যোগী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিনী স্বরাষ্ট্র সচিব জন কেরি শুক্রবার এ নিয়ে মিশরের সঙ্গে আলোচনা করেন। অধিগৃহীত ওয়েস্ট ব্যাংকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত প্যালেস্তাইনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের রাজত্বেও ইসরায়েল বিরোধিতা এই মুহূর্তে চরমে। বৃহস্পতিবার রাতে অন্তত 10,000 মানুষ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতায় প্রতিবাদী মিছিলে সামিল হন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাছ কাটার দাগ দিয়ে গলা কেটে খুন করার অপরাধে খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করেছেন। ওই জরিমানার টাকা অনাদায়ে আরো 1 বছর জেল হাজতের নির্দেশ দেন আদালত। ঘটনা লালটিলা গান্ধীবাজার এলাকায়। মাছ কাটার দা দিয়ে গলা কেটে খুন করার অপরাধে শুক্রবার খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করেছেন। ওই জরিমানার টাকা অনাদায়ে আরও 1 বছর জেল হাজতের নির্দেশ দেন আদালত। চাঞ্চল্যকর এই খুনের ঘটনা ঘটেছিল 2013 সালের 17 জুলাই সন্ধ্যা রাতে। ওই দিন লালটিলা গান্ধীবাজারে ক্রেতা ও বিক্রেতার যখন সমাগম ঘটে, ঠিক তখনই মদমত্ত হয়ে মতিলাল সেন নামে এক ব্যক্তি স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে টাকা চায় মদ খাওয়ার জন্য। ওই ব্যবসায়ী স্বপন দাস মতিলালকে টাকা দিতে অস্বীকার করলে মতিলাল নেশায় বিভোর হয়ে পার্শ্ববর্তী মাছ বিক্রেতার দা নিয়ে স্বপন দাসকে কোপাতে থাকে। দায়ের কোপে স্বপনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্বপন ঘটনাস্থলেই মারা যায়। এই হত্যাকাণ্ডের পর স্থানীয় মানুষ প্রাণ ভয়ে বাজার ছেড়ে পালিয়ে গেলেও বাজার ব্যবসায়ীরা খুনি মতিকে ধরে উত্তম মধ্যম দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এই হত্যাকাণ্ডের পর স্থানীয় এক মাছ বিক্রেতা প্রবীর বর্মন খোয়াই থানায় অভিযোগ করে মতির বিরুদ্ধে। এই মামলা তদন্তকারী অফিসার পলাশ দত্ত 2013 সালের 31শে ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন। মোট 26 জন সাক্ষীর মধ্যে 4 জন ছিল প্রত্যক্ষদর্শী। আদালতে সাক্ষীদের বয়ান শেষ হবার পর আদালতের বিচারপতি গোপালচন্দ্র কর 302 ধারায় মতিকে দোষী সাব্যস্ত করে শুক্রবার এই মামলার রায় দেয় আদালত। আদালতের রায়ে খুশি সরকার পক্ষের আইনজীবী শৈলেন্দ্র পাল। মামলা 17/7/2013 সন্ধ্যা 7:10 নাগাদ চেব্বির স্বপন দাস লালটিলা বাজারে মাছ বিক্রি করতেছিল। এমন সময় আজকের সাজাপ্রাপ্ত আসামি মতিলাল সেন সে ওইখানে হাজির হয়। একটা বড় মাছ কাটার দা দিয়ে কুয়ায় তারে স্পট ডেট করে। এই কেসে আমরা সরকার পক্ষ মোট 26 জন সাক্ষী মাননীয় আদালতে প্রডিউস করছি সাক্ষ্য দেওয়ার জন্য, এবং বিজ্ঞ আদালত 302 অনুযায়ী করে দোষী সাব্যস্ত করছে যাবজ্জীবন এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাস। তো আমি সরকার পক্ষ এই রায়ে সন্তুষ্ট। সে সাজা পাওয়ার যোগ্য ছিল এবং শাস্তি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্পি জেলা মহকুমার বিশ্রামগঞ্জ প্রমোদনগর জুনিয়র মাদ্রাসাতে 1 মাস ব্যাপী কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার জন্য কিরাত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উত্তর পূর্বাঞ্চলের 70 জন ছাত্রছাত্রীদের নিয়ে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছর রমজান মাসে জম্পুইজলা মহকুমা বিশ্রামগঞ্জ প্রমোদনগর জুনিয়র মাদ্রাসাতে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার জন্য কিরাত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। 29শে জুন থেকে বিশ্রামগঞ্জ প্রমোদনগর জুনিয়র মাদ্রাসাতে উত্তর পূর্বাঞ্চলের মোট 70 জন ছাত্রছাত্রীকে নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু হয়। কোরআন শিক্ষা ও গবেষণা সমিতি ত্রিপুরা কিরাত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে শুক্রবার সমাপ্তি ঘটে। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট অভিভাবক নরেশ দেববর্মা, জুনিয়র মাদ্রাসার সম্পাদক জাকির হোসেন, সভাপতি নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। 1 মাসব্যাপী প্রমোদনগর জুনিয়র মাদ্রাসাতে
5 জন শিক্ষক ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়েছিলেন। 2008 সালে জম্পুজলা মহকুমা বিশ্রামগঞ্জ প্রমোদনগর ত্রিপুরার মধ্যে প্রথম চালু হয়েছিল। সমাপ্তি দিনে কিভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে হয় সেই কোরআন শরীফ পাঠ করেন ছাত্রছাত্রীরা। কোরআন শরীফ পাঠের মধ্য দিয়ে ছোট্ট অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। বাড়ি সোনাপুর আড়ালিয়া। এই যে কিসের জন্য আসলে এখানে আমি আরে আল্লাহর পাকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার জন্য এসেছি। কেমন লাগছে? আমাদের এখানে খুব ভালো লাগছে। কতদিন ধরে চলছে তোমাদের? এখানে আজকে মোট 26 দিন ধরে চলছে। প্রথম রমজান থেকে আজকে 26 রমজান পর্যন্ত চলছে। খুব ভালো, এখানে খুব ভালো পড়াশোনা। আমরা 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 চাই আমাদের এখানে ভালোভাবে পড়াশোনা আরও উন্নতি হোক আমাদের এই গ্রামটা। আর আমাদেরকে এই গ্রামের মানুষে আমাদের তারা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায়, তারা আমাদের জন্য কত মেহনত করে। আমি চাই তারা অনেক বড় লোক হোক আর আমাদের এই মাদ্রাসা বহুত উন্নতি হোক, আমি চাই এটা। তোমার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল রব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। এক স্কুল পড়ুয়া ছাত্রীকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা বিলোনিয়া সোনাপুর হাই স্কুলে। পরীক্ষার উত্তরপত্রে নম্বর বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতেই এই অমানবিক ঘটনাটি ঘটায় ওই অভিযুক্ত শিক্ষক। সোনাপুর হাই স্কুলের 10ম শ্রেণীর এক ছাত্রীকে বেধড়ক মারপিট করেন এক শিক্ষক। এই ঘটনায় বরপাথুরি এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষকের মারে ছাত্রী প্রায় 4 ঘন্টা অজ্ঞান ছিল। সোনাপুর স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী দেবাদ্রিতা মজুমদার বৃহস্পতিবার স্কুলের শিক্ষক সুনীল বৈদ্যকে জানান তার পরীক্ষার উত্তরপত্রে লেখা সত্ত্বেও নম্বর দেওয়া হয়নি। ছাত্রী নম্বর বাড়াবার আবেদন করতেই শিক্ষক তাকে মারতে শুরু করেন। মারের চোটে ছাত্রীটি অজ্ঞান হয়ে পড়ে। ক্লাসে অন্যান্য ছাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার দিতে থাকে। পরে তাকে বরপাথুরি হাসপাতালে নিয়ে আসা হয়। 4 ঘন্টা পর জ্ঞান ফিরে এলে ছাত্রীর বাবা দিলীপ মজুমদার তাকে বাড়িতে নিয়ে যান। অথচ অত্যাচারী শিক্ষক সহ স্কুলের কোনো শিক্ষক ছাত্রীকে দেখতে হাসপাতালে বা বাড়ি যাননি। একজন শিক্ষক কিভাবে এমন অমানবিক হতে পারে প্রশ্ন সৃষ্টি হয়েছে। আসার পর আমরা খাতা দিয়েছিল, তো আমরা এদিকে মানে ঠিক হয়েছিল, কিন্তু স্যারে বলছে মানে এটার মধ্যে ভুল আছে, বইটার মানে মিলাতে পারতাম না। তারপর স্যার তাই গেছে পরে, তো স্যার তাই দেখাইছে এটাতে স্যার এটা মিল আছে। তাই স্যার করছে তো না, বইটা আমরা কোনো কিছু জানি না, তুমি বাইরে এটা হইতোই না। তারপর একটু টানাতে হয়েছে। তারপরে তাই স্যারের একটা তাই সোয়াল মারছে, তাই একদম পুকুরে পড়ে গেছে। গিয়েছিল, তারপরে মানে কাঁদতে কাঁদতে ফিট হয়ে গেল। স্যার মারলো, সবার সামনে মারলো? সবার সামনে মারলো। আর তারপর বললো, ওকে বললো ও নাকি পাগল হয়ে উঠেছে, ধীরে ধীরে ওকে ইনসাল্ট করলো সবার সামনে। পাগল হয়ে গেছে, ও ইনসাল্ট করছে। আর স্যার আমাদের প্রায় সময় আমাদের গায়ে হাত তোলে। কোন স্যার? শুধু সুনীল স্যার, আর কোনো স্যার এমন না, শুধু সুনীল স্যার। প্রায় সময় তোমাদের গায়ে হাত তোলে? হ্যাঁ, তার মধ্যে আমাদের হাত দিতে বলে। আর লং টাইম আমাদের ওখানে ওই ল্যাংড়া বুড়ি আমাদের হাতে সাফাই করে লং টাইম। এমনিতে তো স্কুলে তো সব কিছু পরিষ্কার তো আপনার সামনেই শুনলেন। বাইরে গেলে আমাদের আগে কখনো বললেন, নিজের প্রেয়ারের আগেও বসে বসে এখানে বলতে হবে। কিছুদিন পরশুদিন বাইরে গিয়েছিল আমাদের পিঠের মধ্যে। তার সবসময় ওই দিন আমাদের ফার্স্ট মান্থলি খাতা দেওয়ার সময় টেবিলের ভিতরে স্টুডেন্টকে ঢুকিয়ে পিঠের বলে 2টা বড় বড় থাপড় দিয়েছে। এদিকে সিপিআইএমের এক প্রতিনিধি দল গিয়ে ছাত্রীর চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন। এসএফআই কর্মীরা এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। প্রধান শিক্ষকের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি ছাত্রীদের তরফ থেকে অশালীন শিক্ষকের এই অশালীন আচরণ এবং এই শিক্ষক মশাই সম্পর্কে এই বিভিন্ন সময়ে যে একজন ক্লাস 10-এর ছাত্রীদের হাত দিয়ে মারধর করা, তাদের চুল নিয়ে মানে মারা, চুল মাথায় মারা, এই ধরনের অভিযোগগুলি স্টুডেন্টের পক্ষ থেকে আজ আসে। আমরাও যার প্রতিবাদ জানাইতে আছি এবং ধিক্কার জানাইতে আছি। আজকে সকালে দেখলাম 10টায় এলাকার অভিভাবক স্কুল গেটে তালাতে। আমরা তালা দেওয়ার পক্ষে না, আমরা স্কুলের উন্নয়নের পক্ষে, যার জন্য আমরা অভিভাবকের কাছে আবেদন জানাই যে আমরা এসএফআইগতভাবে আমরা এই আন্দোলন কর্মসূচি নেব, ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য আমরা কথা বলবো। এই আশ্বস্ত হয়েই অভিভাবকরা সেই তালা পুনরায় খুলে দেন। আমাদের ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্যই এলাকাবাসী সেদিকে নজর রাখতে আছেন এবং এলাকার এই ক্ষোভের বহিঃপ্রকাশ ওনারা এই তালা মারার মাধ্যমে হয়তো এটা দেখিয়েছেন, যার জন্য আমরা তালা মারা এই কাজের জন্য আমরা দুঃখিত এবং অভিভাবকদের কাছে আমাদেরও আবেদন থাকবে
আমাদের এই এলাকার এবং স্কুলের উন্নয়নের প্রশ্নে অভিভাবকরাও যাতে সব দিক থেকে সাহায্য সহযোগিতা করেন, এগিয়ে আসেন। যদিও ছাত্রীর ভবিষ্যতের কথা ভেবে মা বাবা কোনো মামলাই করেননি, তবে শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়েছে তীব্র ক্ষোভ। কি করা যায় আমি এই বিষয়ে চিন্তায় আছি। 3:40-এর পরে আমি ছাত্রীদেরকে নির্দেশ দিয়েছিলাম মাথায় কি করছি, এর 1-2 মিনিট পরে শুনলাম যে স্টুডেন্ট নাকি সেন্সলেস হয়ে গেছে। আমি তো মনে করছি মানে এই স্কুলে প্রায় সময় হয় মেয়েরা, যেহেতু মেয়েদের রোগের কারণে অনেক সময় প্রায় সময় হসপিটালে নিয়ে যেত, করে এখানে মেয়েদের যে রোগ আছে এটাতেই মনে হয় সেন্সলেস হয়ে গেছে। আপনি কি অস্বীকার করছেন যে শিক্ষকের মারে হয়নি? এটা পরে আমি জানলাম, মানে শিক্ষকের মারলো তো, শিক্ষকের মারার জন্য সে সেন্সলেস হয়ে গেছে, পরে আমি জানলাম। তারপর আপনার এখানে আনছেন, তারপরে SMC মেম্বার আরও স্কুলের প্রতি যারা মানে শিক্ষানোর আগে আছে তাদেরকে আমি ডাকিয়ে গেটের সামনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কিছুটা দেরিতে হলেও হোকলাইন বিরোধী অভিযানে নামলো সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সোনামুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করলো হোকলাইন, হিটার সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী। সোনামুড়া বিদ্যুৎ দপ্তর অনেকটা শীতঘুম কাটিয়ে উঠলেন। অনেকটা দেরিতে হলেও হোকলাইন বিরোধী অভিযানে নামলো দপ্তরের কর্মী ও এনফোর্সমেন্ট ফোর্স। বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন সোনামুড়ার কয়েকটি স্থানে বেআইনি বিদ্যুৎ অভিযানে নামে দপ্তরের কর্মীরা। অভিযানে নেমে অভিযানকারী দলটি উদ্ধার করে প্রচুর হুকলাইন, টিভি, হিটার সহ নানা সামগ্রী। অভিযানের নেতৃত্ব দেন বিদ্যুৎ দপ্তর সোনামুড়া ডিভিশনের সিনিয়র ম্যানেজার তপন লস্কর সহ অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, সোনামুড়া শহর ও তার আশপাশ এলাকাগুলিতে দীর্ঘদিন যাবৎ এ ধরনের অবৈধ বিদ্যুৎ সংযোগ চালানো হচ্ছিল বলে অভিযোগ, কিন্তু বিদ্যুৎ দপ্তর সব জেনেও না জানার ভান করছে বলে অভিযোগ সোনামুড়াবাসীর। এমনিতে বিদ্যুৎ বিল দিতে নাবিশ্বাস উঠছে সাধারণ গ্রাহকদের। প্রতিনিয়তই বিদ্যুৎ বিল নিয়ে দপ্তরের সঙ্গে গ্রাহকদের ঝামেলা হচ্ছে, তার উপর এ ধরনের অবৈধ হুকলাইন এবং হিটার। অনেকের দাবি এগুলির বিলও দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। এদিকে দেরিতে হলেও এ ধরনের অবৈধভাবে বিদ্যুৎ চুরির বিরুদ্ধে দপ্তরের উদ্যোগকে দেখে স্বভাবতই খুশি সাধারণ গ্রাহকরা। বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার তপন লস্কর অবশ্য জানিয়েছেন, এ ধরনের অভিযান জারি রাখবে দপ্তর। পিভিসি কাটিং মানে মিটারে ঢোকার আগে পিভিসি কাটটা তারা হিটার দিয়ে ভাত রান্না করতেছে দেখতে পারলাম। তবে এটা আমরা মানে নোটিশ দিলাম, এবার আমরা করে মনে গেলাম এখানে পরপর 2-3টা হিটার দেখলাম, 10টা হিটার তুলে আনলাম, আর বাকিটি খুব গরম এটা ভাঙচুর করলাম। হ্যাঁ, আর পিভিসি আর প্রায় 385 মিটার পিভিসি তার আমরা এখন যে বেশি দেখা যাচ্ছে এই ওয়াটার সাইড গ্রাম অঞ্চল, সবটাই ওয়াটার সাইড, গ্রাম অঞ্চলে আছে এইগুলি বহু মিটার বেশি চলে। আমরা টাইম টু টাইম আমরা যাই, তদারক করি এবং তাদেরকে মাল চিজ করি, নোটিশ দিই এবং তাদেরকে বলি যদি কিছু বন্ধ করার লেগে যদি এর মারক আমরা পাই আরও শক্তভাবে আমরা অপারেশন করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়মিত গ্যাস না পাওয়া, সিলিন্ডারে গ্যাসের ওজন কম, রসিদে 421 লিখে 435 টাকা আদায় ইত্যাদি নানা বিষয়ে অভিযোগে পিলাক গ্যাস এজেন্সির ম্যানেজারকে ঘেরাও করল গ্রাহকরা। ঘটনা বিলোনিয়া বন্যমুখ ড্রপগেট এলাকায়। গ্যাস সিলিন্ডারে গ্যাসের ওজন কম, রসিদে 421 লিখে আদায় হচ্ছে 435 টাকা গ্রাহকদের কাছ থেকে। নিয়মিত গ্যাস না পাওয়া নিয়ে ধুন্ধুমার কাণ্ড বিলোনিয়ার বল্লামুখ ড্রপগেট এলাকায়। বৃহস্পতিবার দুপুর থেকেই পিলাক গ্যাস এজেন্সির ম্যানেজারকে ঘেরাও করে রাখেন ক্ষুব্ধ গ্যাস ভোক্তারা। খবর যায় পুলিশ, খাদ্য বিভাগেও। দেরি করে পুলিশ আর খাদ্য বিভাগের কর্তারা আসায় ক্ষোভ প্রকাশ করেন সকলেই। শেষে আইনত ব্যবস্থা গ্রহণের কথা বলে ভোক্তাদের শান্ত করা হয়। এদিন বিলোনিয়ার পিলাক গ্যাস এজেন্সি গাড়ি করে গ্যাস দিতে আসে ঈশানচন্দ্রনগর এলাকায়। বল্লামুখ এলাকার অনেকেই 5 থেকে 7 দিন আগেই টাকা জমা করে গ্যাসের অপেক্ষা করছিলেন। এদিন দেখা গেল 421 টাকার রসিদ কাটা হলেও সিলিন্ডার পিছু রাখা হচ্ছে 435 টাকা। কেন এত বেশি রাখা হচ্ছে তার কারণ জানতে চাইলে এজেন্সির লোকেরা সদুত্তর দেননি। বলা হচ্ছে গোডাউন থেকে দূরে, তাই একটু বেশি লাগবে। প্রশ্ন ওঠে, বিলোনিয়া শহরে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে 421 টাকায়, আর শহর থেকে মাত্র 3 কিলোমিটারের মধ্যে ড্রপগেট অঞ্চলে কেন 435 টাকা? ম্যানেজার সুদীপ বাবুও স্বীকার করেছেন 8 থেকে 10 এমনকি
20 কিলোমিটার দূরে রাজনগরেও 435 টাকা রাখা হচ্ছিল। এখানেই আপত্তি গ্রাহকদের, কম দূরত্বে পরিবহন বাবদ কেন এত টাকা? 421 টাকা আমাদের থেকে 435 টাকা নিলেন, আমরা তো দেখতেছি 421 টাকা ভাউচার। 421 টাকার ভাউচারে কি করি আপনি 435 টাকা নিলেন? কেরিং এর টাকা কয়, এটা কেরিং এর টাকা, কেরিং এর টাকার ভাউচার কই? তো কেরিং এর টাকার ভাউচার দেওয়া হতো না, বেশ ভালো কথা। এরপরে দুজনে আনছে কর্কটা ভাঙা, প্লাস্টিকের কর্কটা, যখন কলেজের গ্যাসটা দেওয়ার জন্য তারা কইতেছে যে কর্কটা দিতে হইলে আমি যদি রাখতে হয় তাহলে আমার 17 টাকা করে একটাতে দিতে হইব। এটার একটার দাম 35 টাকা, বাকি 18 টাকা কোম্পানি দিব, 17 টাকা গ্রাহকে দিতে হইব। তো ঠিক আছে, 17 টাকা গ্রাহকে দিলে আমার গ্যাসটা আপনার মাইপা দেন। কইছে আমি ওজনের জিনিস আনছি না, ওজনের জিনিস নাইলে আপনি ওজন আইনা করে দেন, আমার ওজন করে দিতে হইব। আপনার 17 টাকা হইলে 17 টাকার ভাউচার দিয়ে আপনি নেবেন আমার 17 টাকা, আর 35 টাকাতে নিচ্ছেন এই টাকাটার ভাউচারটা আমরা লাগবে। এই হিসাবে আটকে রাখছে। একটা গাড়ি একটা সিলিন্ডার কয়েছে ওসি সাহেবের কয়েছে 2বার 3বার। এখন থানার জন টেলিফোন বাজছে, আলমগীর বাবুর তাই কইলাম। এদিকে সমস্যা আরও সৃষ্টি হয় এদিন গ্যাস সিলিন্ডারের ওজন নিয়ে। পরিমাপ যন্ত্রে বেশ কিছু সিলিন্ডার মেপে দেখেন গ্রাহকরা, প্রতিটিতেই 200 থেকে 400 গ্রাম করে গ্যাস কম। এদিন গ্রাহকদের একাংশই চাপ দিয়ে এজেন্সিকে বাধ্য করেন ওজন যন্ত্র এলে মেপে দেখাতে। বিলনের খাদ্য নিয়ামক ও পরিদর্শকরাও সরজমিনে দেখেন ভর্তি সিলিন্ডারের ওজন কম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 13 দফা দাবির ভিত্তিতে সোনামুড়া মহকুমা শাসকের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সোনামুড়া মহকুমার রেশন ডিলাররা। ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি সোনামুড়া মহকুমার সমস্ত রেশন ডিলাররা শুক্রবার বিকেল 3টায় 13 দফা দাবির ভিত্তিতে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেন সোনামুড়া মহকুমার শাসক সুভাষিস দাসের নিকট। তপন কুমার দাসের নেতৃত্বে 7 জনের একটি প্রতিনিধি দল মহকুমার শাসক সুভাষিস দাসের হাতে দাবি সনদটি তুলে দেন। 13 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ডিলারদের কাজের সময়সীমা 8 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখা ও সরকারি রেশন দোকানে সরকারি নিয়ম অনুযায়ী 10টা থেকে 5টা পর্যন্ত খোলা রাখার নিয়ম চালু করার ব্যবস্থা করা। রেশন ডিলারদের সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত প্রকার ছুটির ব্যবস্থা করতে হবে। সোনামুড়া মহকুমা প্রশাসন কর্তৃক আটা বন্টনের যে আদেশ প্রতি মাসে প্রকাশ করা হয় তা অবাস্তব, তা সংশোধন করে আটার প্রত্যেক মাসে সঠিক বরাদ্দ প্রেস রিলিজ করতে হবে। ডেপুটেশনকারী প্রতিনিধিরা জানান, মহকুমা শাসক সুভাষিস দাস তাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন ও দাবিগুলি পূরণের আশ্বাস দেন। তারা আরও জানান, সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দিয়েছি 13 দফা দাবির ভিত্তিতে। এর মধ্যে প্রথম দাবি, আমরা 8 ঘন্টা কাজের সীমাবদ্ধ রেখে 10টা থেকে 5টা পর্যন্ত আমাদের দোকান খোলার নিয়ম চালু করতে হবে। সোনামুড়া মহকুমা কর্তৃক বরাদ্দকৃত যে আটা, সেই আটা প্রত্যেক মাসের সঠিক বরাদ্দ প্রেস রিলিজ করার ব্যবস্থা করতে হবে। গোডাউনগুলিতে অনতিবিলম্বে ইলেকট্রনিক্স মাপন যন্ত্রের ব্যবস্থা করতে হবে। এলসিগুলিতে বৈদ্যুতিক পাম্প মেশিনের কেরোসিন বৈদ্যুতিক পাম্প মেশিনের মাধ্যমে কেরোসিন তেল সরবরাহ করতে হবে এবং বক্সনগর গোডাউনে চিনি সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। চিনি ডিলার কমিশন ও পরিবহন খরচ বৃদ্ধি করার ব্যবস্থা করতে হবে। প্রত্যেক ডিলারদের ব্যাংক থেকে সিসি অ্যাকাউন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে। রেশন পরিচালনার ক্ষেত্রে যাবতীয় কাগজপত্র আদি সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। আটার বিষয়টা কি, আমাদের এমনি প্রতি মাসে প্রত্যেক মাথাপিছু কার্ড হোল্ডাররা প্রত্যেক মাথাপিছু 1 কেজি করে আটার বরাদ্দ থাকার কথা, যেটা প্রত্যেকের বিবৃতি হয়। সেক্ষেত্রে কোনো কোনো সময় লেখা থাকে যে যোগান অনুযায়ী পরিবর্তনযোগ্য। আজকে কয়েক মাস যাবৎ আমাদেরকে একটা অর্ডার দেওয়া হয় যেখানে মাথাপিছু 400 থেকে 500 গ্রাম অ্যালটমেন্ট হয়, অথচ অর্ডারটার মধ্যে লেখা থাকে যে মাথাপিছু 1 কেজি করে তোমরা বিলি করো। এই ক্ষেত্রে ওই সেই প্রশ্নটাই আজকে করছিলাম, ওনারা এটা ভুল হয়েছে এরকম একটা চিন্তা ভাবনা করতেছে যে ভবিষ্যতে যাতে এরকম না হয়। মানুষেরই সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হবে, কারণ সরকার যে নির্ধারণ করেছেন, আগে 7.5 কেজি চাল ছিল মাথাপিছু বরাদ্দ, এখন এটা খাদ্য নিরাপত্তা আইন চালু হলে 5 কেজি করে বরাদ্দ করা হবে। তার মানে কার্ড পিছু হায়েস্ট 25 কেজি চাল। এই এখন যাদের 35 কেজি চাল যারা পাচ্ছেন, তারা বাজার থেকে খোলা বাজার থেকে তারা 30 টাকা 35 টাকা 40 টাকা রেটে চালটা কিনতে হবে। এতে করে ভারতবর্ষে একটা খাদ্য নিরাপত্তার যে বিষয়টা, এটা নিরাপত্তাহীনতার পরিস্থিতির মধ্যে চলে যাবে। তার কাছে আর কিছু নেই। এই রাজ্যের প্রত্যেকটা ভোক্তা এত সতর্ক, তার প্রত্যেকটা ন্যায্য পাওনা সে প্রতিনিয়ত রেশন দোকান থেকে সে তুলে নিয়ে যাচ্ছে। আমরা শুধু কমিশনটার উপরেই বেস করছি আমাদের জীবন জীবিকা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। সুতরাং এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করছি যে খাদ্য নিরাপত্তা আইন যেটা চালু হচ্ছে, এই খাদ্য নিরাপত্তা আইনের পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষের মানুষও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাশাপাশি আমরা যারা রেশন পরিচালনার সাথে যুক্ত আছি, যেটা সমাজসেবামূলক কাজ, এই জায়গার মধ্যে আমরাও সেই হেনস্থার শিকার হচ্ছি, সেই অর্থনৈতিক বঞ্চনার শিকার আমরা হচ্ছি। সুতরাং আমরা এই খাদ্য নিরাপত্তা আইনের তীব্র বিরোধিতাই আমরা করছি। এদিনের ডেপুটেশনে সোনামুড়া মহকুমার সমস্ত রেশন ডিলারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই কালচারাল ক্যাম্পেইনের উদ্যোগে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহায়তায় এক মাসব্যাপী একটি নাট্য কর্মশালার আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক সাংবাদিক বৈঠকে সবিস্তারে ব্যাখ্যা করে নাট্য সংস্থার সম্পাদক সৈকত রায়। আগামী 27 জুলাই থেকে শুরু হবে এই নাট্য কর্মশালাটি। সংস্কৃতির পীঠস্থান খোয়াই। শেখর স্মৃতি নাট্য প্রতিযোগিতার যে জৌলুস ছিল, সেই নাট্যধারার অভ্যাসে খোয়াইয়ের সংস্কৃতি চর্চায় মরীচিকা ধরেছে বহুকাল। তখনকার সময় থেকেই সুষ্ঠু সংস্কৃতি চর্চার ধরোহর খোয়াই কালচারাল ক্যাম্পেইনের সুনাম সর্বজন বিদিত। মাঝে মাঝে কিছু প্রচেষ্টা করা হয়, কিন্তু বিনোদনের ম্যাজিক বক্স পকেটে পুরে নাটক দেখার সময় কার কাছে আছে বলুন তো? তবুও প্রচেষ্টায় জং ধরাতে রাজি নয় কালচারাল ক্যাম্পেইনের একঝাঁক পুরখাওয়া নাট্য ব্যক্তিত্বরা। 1937 সাল থেকে শুরু হওয়া সংস্কৃতি চর্চার সেই ধারাটাকে বাঁচিয়ে রাখতে, হারিয়ে যাওয়া সংস্কৃতি ও সাংস্কৃতিক চর্চাকে পুনরুজ্জীবিত করতে খোয়াই কালচারাল ক্যাম্পেইনের হাতে এসেছে সুবর্ণ সুযোগ। মূলত এই নাট্য সংস্থার উদ্যোগে এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহায়তায় 1 মাসব্যাপী একটি নাট্য কর্মশালা আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার কালচারাল ক্যাম্পেইনের অফিস ঘরে আহুত এক সাংবাদিক বৈঠকে সবিস্তার ব্যাখ্যা করেন নাট্য সংস্থার সম্পাদক সৈকত রায়। সাংবাদিক বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন নাট্য সংস্থার সহ সম্পাদক রঞ্জিত দাস, কার্যকরী কমিটির সদস্য সুভাষ গোস্বামী এবং নাট্য ব্যক্তিত্ব অরুণ পাল। নাট্য সংস্থার সম্পাদক সৈকত রায় মিডিয়াকে জানান, মণিপুর থেকে আসবেন হওয়াই থিয়াম, বিখ্যাত নাট্যকার রতন থিয়ামের ছেলে। তার সাথে আসবেন এস ইবুমচা সিং মণিপুর থেকে। উড়িষ্যা থেকে আসবেন একজন বীরা মল্লিক। আর আমাদের রাজ্যের রবীশ মজুমদার, সঞ্জয় কর, শিশির দেব, স্বপন নন্দী, এদের মতো ব্যক্তিত্বরা। এই 5 জন ত্রিপুরা থেকে উপস্থিত থাকবেন। এরা এই 1 মাসব্যাপী কর্মশালায় আমাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন এবং তারপর আমরা এই কর্মশালা থেকে একটি প্রযোজনা উপস্থাপন করব আমাদের খোয়াই টাউন হল নাট্যমঞ্চে। আমরা বিভিন্ন দিক চিন্তা করে আমরা এই সময়টাকে বেছে নিয়েছি। মূলত স্কুলগুলিতে পরীক্ষা শেষ, হাফ ইয়ারলি পরীক্ষা যেটা হয় সেটা শেষ, আবার সামনেই আসছে পুজো। কাজেই এর ফাঁকে যদি আমরা এটাকে করে দিতে পারি তাহলে আমাদের সংগঠনের পক্ষে এটা প্রবণতা। এই নাট্য কর্মশালায় যারা ত্রিপুরার বাইরে থেকে প্রশিক্ষণ দিতে খোয়াইয়ে আসবেন, ওনারা হলেন কলকাতা থেকে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং স্বাতিলেখা সেনগুপ্ত, মণিপুর থেকে বিখ্যাত নাট্যকার থোয়াই থিয়াম এবং ইবোমচা সিং, উড়িষ্যা থেকে বীরা মল্লিক। তাছাড়াও রাজ্যের বিশিষ্ট নাট্যশিল্পী শিশির দেব, রথীশ মজুমদার, স্বপন নন্দী, মধুসূদন দেববর্মা এবং খোয়াই তথা রাজ্যের স্বনামধন্য নাট্যশিল্পী সঞ্জয় কর উক্ত নাট্য কর্মশালায় প্রশিক্ষণ দিতে উপস্থিত থাকবেন। নাট্য কর্মশালা শেষ পর্বে খোয়াই কালচারাল ক্যাম্পেইনের পক্ষে খোয়াই টাউন হলে একটি নাটক মঞ্চস্থ করা হবে বলেও সাংবাদিক বৈঠকে জানানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মধ্য চম্পাছড়া উপস্বাস্থ্য কেন্দ্রটির বেহাল দশা, রোগীরা সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। উপস্বাস্থ্য কেন্দ্রটির ইনচার্জ নিজের খেয়াল খুশি মতো স্বাস্থ্য কেন্দ্রটি খোলেন ও বন্ধ করেন, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। মধ্য চম্পাছড়ায় উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় চলছে। অভিযোগ এলাকাবাসীর যে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি ঠিকঠাকভাবে খুলে না। উপস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ সঞ্জীব বণিক নিজের খেয়াল খুশি মতো কেন্দ্রটি খোলেন এবং বন্ধ করে চলে যান। এলাকাবাসীরা যদি চিকিৎসা করতে যায় তাহলে দেখে যে এটি বন্ধ অবস্থায় পড়ে আছে, তাই এলাকাবাসী উপস্বাস্থ্য কেন্দ্রে তালা লাগিয়ে দেন। এলাকাবাসীদের অভিযোগ প্রধান মেম্বার এমনকি MOIC-কে বিষয়টি জানিয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। সামান্য রোগের জন্য তাদের যেতে হয় তেলিয়ামুড়া হাসপাতালে, যেখানে এই এলাকার লোক বিনামূল্যে চিকিৎসা করতে পারে। উপস্বাস্থ্য কেন্দ্রটিতে সেখানে তাদের প্রায় 200 টাকা খরচ করতে হয় চিকিৎসার জন্য, শুধুমাত্র সঞ্জীব বণিকের কল্যাণে। ডাক্তার আয় না, সময় সময় আমরা ডাক্তার পাই না। অনেক সময় আইলে 12টার দিকে আইব, 12:30 দিকে যাইব। আমরা এই বর্মসরা এলাকায় অনেক অসুখ বিসুখ, জ্বর জারি, ম্যালেরিয়া চতুর্দিকে সরতাছে। আজকে আমার ছেলেরা জ্বরে ভর্তি, ওখানে আমি আগে তেলে মারলে যেতেইব। তো ওখানে সবচেয়ে ডাক্তার পাইতাম, তো আমি ডাক্তার দেখাইতাম বা ব্লাড টেস্ট করাইতাম। ওখানে আমি তেলে মারলে যাওয়া লাগবো। সঞ্জিত বণিক আয়া কিছু কইলে আমরা তো ওই তো নদীর পাড়ে এক সাব সেন্টার আছে, এটা সাইডে আইলাম। দক্ষিণ একটা সাব সেন্টার আছে, এটা সাইডে আইলাম।
তাই নিয়ে তাকে কইলে ডাক্তারকে আমরা প্রশ্ন করি ডাক্তার কি ওর শুধু একটাই আছে বা দুটোই আছে আয়না যে ডাক্তার সময় কতদিন আগে স্যার আমি করতে পারছি প্রেশার মাপতে পারছি পরে প্রেশার মাপছে তো অনেক বেশি হয়েছে পরে তো পয়সা দিলে আমরা ডাক্তার যাইতাম ওষুধ নাই নাই তো ওষুধ নাই এরপরে আমি চাইছি একটু জল কিন্তু জল নাই জল ওই ফিল্টারও একদম জল নাই জল ফিল্টার বলে নষ্ট জলও পাওয়া যায় না এরপরে ওষুধও পাওয়া যায় না প্রেশার পরীক্ষা করি প্রেশার পরীক্ষা করলে বাইট পারে দেখো বাড়ির যাওয়া তাহলে আমরা শুধু পরীক্ষা করার লাগি এরপরে সময় আমরা কত বিপদ আপদ আছে তখন ওষুধটা দিয়ে কেটা এখানে জ্বর উঠলে ম্যালেরিয়া পরীক্ষা করায়নি করাই স্যার একটু করে তো করে সবসময় তো আর ডাক্তার সবসময় তাই না হাই না ডাক্তার আমরা ডাক্তার আইলেই ডাক্তার আই না ডাক্তার আমরা বাড়ির থেকে 2 জন লোক তেলে মারা গেছে কারণ এখানে সাব সেন্টারে আইসে আয়সা খোলা পাইছে না পাওয়ার পরে ডাক্তার মিনাল ভট্টাচার্যের কাছে তখন তাই না কইছে যে তোমরা এক পরিবারের মধ্যে যদি 5 জন তাও তাহলে যদি একটা রুগীর আমার 100 টাকা দিবা বিজের দিয়ে 100 টাকা দিবা তোর ওষুধ নিবা প্রতি পরিবারে 500 টাকা খরচ হবে একটা ফ্যামিলিতে যদি 5 জন তাহলে